নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত ছোট গল্প মাটি পায় না তাকে। আমি শুরু করছি। দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, বিকেলে তা প্রবল হলো। নিপা তাই দেখে আপত্তি জানালো। মা, তোমাকে আর যেতে হবে না। অপর্ণা অবাক হলেন। কেন রে? কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, ট্রেন ছাড়বে কিনা কে জানে। আর ছাড়লেও মাঝপথের কোথাও যদি আটকে যায় তো গেল। তুমি একা যাচ্ছ, আর মাসখানেক থেকে গেলে আমরাই তোমার সঙ্গে কলকাতায় যেতে পারতাম, নিপা বলল। এতদিন বাড়ি ছেড়ে থাকা যায়? 2 সপ্তাহ তো হয়ে গেল। তুই মিছিমিছি ভয় পাচ্ছিস, পথে একটু অসুবিধায় পড়ব না। অপর্ণা হাসলেন। জামাই দিবাকর এলো ঘরে। আমার মনে হয় আপনি কাল যান, যদি আপত্তি না থাকে তাহলে প্লেনের টিকিট কেটে দিচ্ছি। না বাবা, ট্রেনই ভালো, তোমরা চিন্তা করো না, অপর্ণা বললেন। 5 মিনিট পরে স্বামী স্ত্রী তাদের শোয়ার ঘরে গেলে দিবাকর বলেছিল, যাই বলো, তোমার মায়ের হেভি এন্থু আছে। কপালে ভাঁজ পড়ল নিপার। তার মানে? একা চলাফেরা করতে একটুও ভয় পান না? তুমি হলে নিশ্চয়ই যেতে না। কত বয়স হলো যেন ওর? দিবাকর নিপার দিকে তাকালো। শাশুড়ির বয়স জানতে চাইছ? আশ্চর্য, এতে অপরাধ কোথায়? মায়ের 25 বছর বয়সে দাদা হয়েছিল, তার 5 বছর পর আমি। বাপস, তোমার দাদার বয়স এখন কত? 40। তোমার 35-এর সঙ্গে 5+ করছি, তাহলে আমার শাশুড়ি মায়ের বয়স এখন 65। ফাটাফাটি। মানে এই বয়সে কি ফিগার রেখেছেন ভদ্রমহিলা, জাস্ট ভাবা যায় না। তোমার লজ্জা করছে না মায়ের সম্পর্কে এভাবে কথা বলতে? একটা লজ্জা করার মতো কথা বলিনি। আসলে আমরা বাঙালিরা মা মাসিদের দেবীর আসনে বসিয়ে দূরত্ব তৈরি করে খুশি থাকতে চাই। তারাও যে মানুষ, একথা ভাবলে আমাদের খারাপ লাগে। তাহলে মাকে তোমার বক্তব্য জানিয়ে আসি। 2টো প্রতিক্রিয়া হতে পারে, হয় বদহজম হয়ে যাবে, নয় হজম করবেন। খামোখা ঝুঁকি নিয়ে লাভ কি? দিবাকর হাসল। বৃষ্টি পড়েই চলছিল। অপর্ণা বলেছিলেন, তোদের যেতে হবে না, ড্রাইভার তো আছে, কোনো অসুবিধা হবে না। মেয়ে জামাই শোনেনি আপত্তি। মেঘ এবং বৃষ্টির জন্যে আজ তাড়াতাড়ি আলো নেভেছিল। গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। বলল, পাহাড়ে ধস নেমেছে। নিপা মুখ ঘোরালো। শুনলে? শুনলাম, কিন্তু আমরা তো পাহাড়ের দিকে যাচ্ছি না। শিলিগুড়ি থেকে কলকাতায় যেতে কোনো পাহাড় পড়ে না। অপর্ণা হাসলেন। দিবাকর বলল, টিয়া যদি আজ এখানে থাকতো তাহলে আপনি যেতে পারতেন না। ওর মন খারাপ হয়ে যাবে বলে আপনার আসার খবরটা ওকে দিইনি। ওকে খুব মিস করলাম। কলকাতার বদলে দিল্লিতে পড়তে পাঠালে, আমার কাছে থেকে স্বচ্ছন্দে পড়তে পারত। এবার ছুটিতে আসার সময় ও যেন কলকাতা হয়ে শিলিগুড়িতে আসে, সেইভাবে টিকিট কেটে রাখবে, অপর্ণা বললেন। ওরা গাড়ি থেকে নেমে যাতে ভিজে না যায় তাই দিবাকর 3টে ছাতা এনেছিল, কিন্তু তা সত্ত্বেও ভিজতে হলো। প্ল্যাটফর্মে পা রাখার আগে অপর্ণা বললেন, এই বৃষ্টিতে তোমরা আর অপেক্ষা করো না তো, আগে আপনার কামরা খুঁজে বের করি। দিবাকর বলল। অন্য দিনের থেকে আজ প্ল্যাটফর্মে ভিড় অনেক কম। এসি 2 টায়ারে তখন পর্যন্ত প্রচুর জায়গা খালি। মেয়ে জামাই তাকে যত্ন করে বসিয়ে দিলে অপর্ণা আবার তাগাদা দিলেন ফিরে যাওয়ার জন্য। নিপা বলল, যাচ্ছি মা, যাচ্ছি, বাস্কেটে খাবার দিয়েছি, মনে করে খেয়ে নিও। লুচি পরোটা দিলাম না, যদি অ্যাসিড হয়ে যায়। অপর্ণা জিজ্ঞাসা করলেন,
আমি তোর মা না তুই আমার। শেষ পর্যন্ত ওরা বিদায় নিলে। কামরার দরজায় এসে দাঁড়ালেন অপর্ণা। ওরা চোখের আড়ালে চলে গেলে দুপাশে ঘন ঘন মুখ ফেরালেন। তারপর নিজের আসনে ফিরে গেলেন। 4টে বার্থ, বাকি 3জন এখনও এসে পৌঁছয়নি। ঘড়ি দেখলেন অপর্ণা। সবেই সন্ধে শেষ হলো। রাতের খাওয়ার জন্যে ঘণ্টাখানেক জেগে থাকতে হবে। এই সময় কয়েকজন মহিলা পুরুষ মালপত্র নিয়ে কামরায় উঠে ভিতর দিকে চলে গেল। 4 বার্থের এই জায়গাটুকু একটু বেশি ফাঁকা লাগছে এখন। ট্রেন চলতে শুরু করলে নিশ্চয়ই দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সামনের পর্দা টেনে দিলে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। অবশ্য ট্রেনে কখনোই তার ভালো ঘুম হয় না। কৃষ্ণেন্দু যখন বেঁচে ছিলেন তখন ট্রেনে উঠলেই বলতেন, তুমি তো জেগেই থাকবে, জিনিসগুলোর দিকে একটু খেয়াল রেখো, আমি শোবো আর ঘুমোবো। কথাটা অন্যভাবেও সত্যি হয়ে গেল। বুকে তীব্র যন্ত্রণা বোধ করতে শুয়ে পড়েছিল কৃষ্ণেন্দু। পড়তেই ঘুমিয়ে পড়েছিল চিরকালের মতো। নাম্বার 8, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই। গলার স্বরে মুখ ফিরিয়ে লোকটিকে দেখতে পেলেন অপর্ণা। সুটকেস সিটের নিচে ঢুকিয়ে উল্টো দিকে বসলেন ভদ্রলোক। খুব বেশি হলে 50 ছুঁই ছুঁই। চোখাচোখি হতে বললেন, এই ভয়ঙ্কর বৃষ্টিতে এলেন কি করে? ঠোঁটে একটু হাসি ফুটল কি ফুটল না, অপর্ণা কথা বললেন না। ট্রেনটা ফাঁকাই যাচ্ছে, অথচ দিন 7 আগে টিকিট কাটতে গিয়ে শুনেছিলাম আমাকে ওয়েটিং লিস্টে থাকতে হবে। আজ সকালে কনফার্ম হল। লোকটির বোধহয় একটু বেশি কথা বলার বাতিক আছে। অপর্ণা এবার হাসলেন না। ট্রেন ছাড়ল। রেলরক্ষী বন্দুক হাতে প্যাসেজ দিয়ে চলে গেল। লোকটি বলল, এই ট্রেন কাল সকালে শিয়ালদায় পৌঁছবে। ততক্ষণ আমরা বোবা হয়ে থাকবো না ভদ্রজনের মতো কথাবার্তা বলবো তা আপনাকে ঠিক করতে হবে। এরকম প্রস্তাব এই প্রথম শুনলেন অপর্ণা। তবু বললেন, আমি কেন? আপনি একজন মহিলা, আপনি ইচ্ছে করলে কথা নাও বলতে পারেন। আমার কোনোটাতেই আপত্তি নেই, অপর্ণা বললেন। বেশ, আমার নাম গৌতম সেন। কলকাতার একটা বেসরকারি কলেজে পড়াই। অল্প বয়সে ঠিক করেছিলাম কখনোই প্রেমে পড়ব না, বই নিয়ে থাকব। তারপর যখন মনে হলো এরকম ইচ্ছের কোনো মানেই হয় না, তখন দেখলাম যারা আমার প্রেমিকা হতে পারতেন তাদের সবাই ছেলে মেয়ের মা হয়ে গেছেন, কেউ বা শাশুড়ি। কাছাকাছি বয়সের এমন কোনো অবিবাহিতা মহিলা নেই যার প্রেমে পড়া যায়। তাছাড়া একা থাকতে বেশ কিছু অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল, যা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। এই হলাম আমি। গৌতম সেন বললেন, প্রেম না করেও তো মানুষ সংসার করে। না বলে পারলেন না অপর্ণা। গোড়ার দিকে যখন মা বেঁচে ছিলেন তখন খুব চাপ দিতেন। পরে যখন আমি একা হয়ে গেলাম তখন মনে হলো চিনি না জানি না এমন একজন মহিলাকে বিয়ে করে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ওটা যে বয়সে সবাই করে তা আমি পেরিয়ে এসেছি। তা কলকাতায় যাচ্ছেন তো? আচমকা প্রশ্ন করল গৌতম সেন। এই ট্রেন তো সেখানেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মাঝখানে কয়েকটা স্টেশনে থামবে। ও হ্যাঁ, কলকাতাতেই। আমি একটু আসছি বলে উঠে গেলেন গৌতম সেন। একটু অন্যরকম চরিত্র। অবশ্য যদি বাচাল না হয় বা অন্য মতলব না থাকে তাহলে কথাগুলো খারাপ লাগার কথা নয়। এভাবে নিজের কথা কাউকে বলতে শোনেননি তিনি। ঘড়ি দেখলেন অপর্ণা। ট্রেনটা খুব জোরে ছুটছে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসলে বাইরের পৃথিবীটা অদেখা থেকে যায়। তাই অন্ধকার কীরকম, বৃষ্টি বন্ধ হয়েছে কিনা বুঝতে পারলেন না তিনি। মিনিট 5 পরে ফিরে এলেন গৌতম সেন।
এবার সিগারেটের গন্ধ পেলেন অপর্ণা। বললেন, শুনেছি ট্রেনে সিগারেট খাওয়া নিষিদ্ধ। হ্যাঁ? বাহ, বেশ শার্প ঘ্রাণ শক্তি আপনার। হ্যাঁ, তাই টয়লেটকে স্মোকিং জোন বানিয়ে নিয়েছি। বিদেশের ট্রেনগুলিতে একটা সিগারেট খাওয়ার কামরা থাকে। ভারতীয় রেল যখন সে ভদ্রতা করবে না, তখন এছাড়া আর উপায় কি? আরাম করে বসলেন গৌতম সেন। কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ সোজা হয়ে বসলেন গৌতম সেন। শুনুন, আমি পাশের কুপেতে গিয়ে বসছি, ওটাও একদম খালি। টিটি যদি এদিক দিয়ে আসেন তাহলে প্লিজ বলবেন আমি ওদিকে আছি। অস্বস্তি হচ্ছে? একটু। বুঝতে পারছি না। আপনি কথা বলতে চাইলেন, কথা বললাম। আপনি সিগারেট খেতে চাইলে টয়লেটে যেতে পারছেন। একদম ঠিক, আপনি একজন অ্যাডাল্ট মহিলা, বলাই যায়। আমি রোজ নিয়ম করে 2 পেগ করে হুইস্কি খাই। ট্রেনে যেতে হলে সহযাত্রীদের অনুমতি চাইলে দেখেছি অনেকেই ওই অর্থেও আমার সহযাত্রী। কিন্তু আজ আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছে আপনি হজম করতে পারবেন না, গৌতম সেন বললেন। কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অপর্ণা। তারপর বললেন, আপনি যদি মাতলামো না করেন তাহলে ওদিকে যাওয়ার দরকার নেই। আমার স্বামীকেও দীর্ঘদিন দেখেছি, কিন্তু কখনো তার কথা জড়িয়ে যায়নি। আপনি যদি তা না পারেন তাহলে স্বচ্ছন্দে পাশের কুপেতে যেতে পারেন। যাওয়ার সময় সুটকেসটা নিয়ে যাবেন। চমৎকার, আপনার স্বামীকে? উনি আজ নেই, ওর কথা থাক। এই সময় টিটি এলো। টিকিটে দাগ দিয়ে চলে গেলেন রোবটের মতো। সুটকেস খুললেন গৌতম সেন। একটা কাঁচের গ্লাস বের করে বোতল খুলে পানীয় ঢাললেন খানিকটা। তারপর বললেন, এই যা, জল কেনা হয়নি। অপর্ণা কিছু বললেন না। মেয়ে খাবারের বাস্কেটে 2 বোতল জল দিয়েছে, যার অনেকটাই তার লাগবে না। সুটকেস বন্ধ করে তার আড়ালে গ্লাস রেখে উঠে দাঁড়ালেন গৌতম সেন। যাই, একটু জলের সন্ধান করে আসি। চণ্ডালিকার কথা মনে পড়ছে, জলও দাও, জলও দাও। একটু বাদেই 8 বোতল জল নিয়ে ফিরে এলেন গৌতম সেন। গ্লাসে কিছুটা মিশিয়ে চুমুক দিয়ে বললেন, চমৎকার। অপর্ণা তার ব্যাগ থেকে বাংলা পত্রিকা বের করে চোখ রাখলেন, কিন্তু ঠিক মন দিতে পারছিলেন না। মিনিট 2 পরে চোখ তুলে দেখলেন গৌতম সেন তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। অস্বস্তি হলো তাঁর। মুখ নামাতেই শুনলেন, আপনি রবীন্দ্রনাথে ডুবে আছেন, তাই তো? হেসে ফেললেন অপর্ণা। আমি না তো। সত্যি বলছেন বলে মনে হচ্ছে না। তাই কি করে আপনার মাথায় কথাটা এলো? মাথায় নয়, মনে। ও আচ্ছা, আপনি কি জানেন রবীন্দ্রনাথের 2টি নারী চরিত্রের আদল আপনার মধ্যে রয়েছে? গৌতম সেন জিজ্ঞাসা করলেন। লোকটার কথা এখনো জড়ায়নি, কিন্তু উত্তর দিলেন না অপর্ণা। কিছুটা এলা, অনেকটা সুচরিতা। এবার সোজা হলেন অপর্ণা। মিস্টার সেন, আপনাকে আমি প্রথমবার দেখা হওয়া সত্ত্বেও সহজ কথা বলতে দিয়েছি। আপনি 2 পেগ পান করতে চেয়েছেন, আপত্তি করিনি, কিন্তু আমাকে অপমান করার অধিকার আপনাকে দিইনি। আপনি সেটা করছেন। অপমান? আপনাকে? আর ইউ ম্যাড? আপনি আমার কোথায় সুচরিতা বা এলাকে পেলেন বলুন? গ্লাস শেষ করে একটু ভাবলেন গৌতম সেন। আমি যখন ওই উপন্যাস দুটো প্রথম পড়ি, তখন সুচরিতা বা এলার যে ছবি মনে মনে এঁকেছিলাম, তার সঙ্গে লাবণ্য বা দামিনীর একটুও মিল ছিল না। সুচরিতা নিজেকে ক্যারি করতে জানত, অসাধারণ ব্যক্তিত্ব ছিল। অতীন এলার চোখে নিজের সর্বনাশ দেখেছিল। ওদের মধ্যে সেই আগুন ছিল যা চোখে দেখা যায় না, কিন্তু কাছে গেলেই তাপ অনুভব করা যায়। আপনার সামনে বসে আমি সেই তাপ বাস্তবে অনুভব করলাম। এতে আপনি অপমানিত বোধ করছেন কেন? মিস্টার সেন, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট।
আপনার কাছ থেকে এসব কথা শুনতে আমি রাজি নই। অপর্ণা বললেন, আপনার বয়স কত আমি জানি না, ইনফ্যাক্ট আপনাকে দেখে বয়স আন্দাজ করা যাবে না, কিন্তু আমার মনে হয়েছিল আপনি সেই ধরনের মানুষ যিনি সত্যি কথা সহজভাবে নিতে পারেন। কথা শেষ করে গ্লাস সুটকেসে ঢুকিয়ে বেরিয়ে গেলেন গৌতম সেন, একটা পাত্র শেষ করে একটা সিগারেট। অপর্ণার মনে পড়ল ট্রেনে কৃষ্ণেন্দু পান করতো না, কিন্তু বাড়িতে থাকলে এক পেগ শেষ করেই সিগারেট ধরাতো। অপর্ণা বিরক্ত হতেন, দুটো নেশা একসঙ্গে করো কেন? কৃষ্ণেন্দু হাসত, জবাব দিত না। এই লোকটা, যার নাম গৌতম সেন, কৃষ্ণেন্দুর অভ্যাসের সঙ্গে এর কিছুটা মিল থাকলেও এর একটু আগের বলা কথা কোনোদিন কৃষ্ণেন্দু বলেনি। সত্যি কথা হলো, বাংলা সাহিত্য সম্পর্কে ওর কোনো কৌতূহলই ছিল না। সুচরিতা, এলা কেমন দেখতে ছিল তা দূরের কথা, ওরা কোন কোন উপন্যাসের নায়িকা তা জানার কোনো আগ্রহই কৃষ্ণেন্দুর ছিল না। আপনার বয়স কত আমি জানি না, ইনফ্যাক্ট আপনাকে দেখে বয়স আন্দাজ করা যায় না। লাইন দুটো মনে আসতেই শরীর ঝিমঝিম করে উঠল, মেরুদণ্ডে অদ্ভুত কনকনে অনুভূতি। অপর্ণা মনে করার চেষ্টা করলেন সুচরিতার চেহারার বর্ণনায় রবীন্দ্রনাথ কী লিখেছেন। মনে পড়ল না। তারপর ভাবলেন, দূর, ভেবে লাভ নেই। গৌতম সেন যখন বললেন তখন ধরে নেওয়াই যেতে পারে সুচরিতাকে দেখতে অনেকটা তাঁরই মতো। আহা, এই কথাটা তাকে কেউ কোনোদিন বলেনি। এখন মনে পড়ছে অনেকের চোখ সে কথা বলেছিল বিয়ের আগে। গৌতম সেন ফিরে এলেন। রেল কোম্পানির রেখে যাওয়া বালিশ কম্বল টেনে বিছানা করে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়লেন। দুটো সিগারেট খেয়েছে এবং একটার বেশি পান করেছে লোকটা। এখন মনে হচ্ছে রাত্রে খাবারও খাবে না। সঙ্গে খাবারের ব্যাগ নেই, সুটকেসে কেউ খাবার নিয়ে আসে না। হঠাৎ কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো অপর্ণার। ট্রেনটা তো ছুটেই চলেছে। লোকটা কি অকারণে তার স্তুতি করলো? কি লাভ হলো ওর? এখন শরীরের এলিয়ে থাকা ভাব বলে দিচ্ছে ঘুমে তলিয়ে গিয়েছে। মতলববাজ মানুষেরা এত দ্রুত ঘুমিয়ে পড়ে না। তার জন্যে অনেক খাবার বাস্কেটে ভরে দিয়েছে মেয়ে। গৌতম সেনকে তার অর্ধেক দিলে একটু কম পড়বে না। একবার টয়লেটে যাওয়া দরকার। অপর্ণা উঠলেন। চলন্ত ট্রেনের দুলুনি সামলে সেখানে পৌঁছে দরজা বন্ধ করতেই নাকে সিগারেটের গন্ধ পৌঁছে গেল। কৃষ্ণেন্দু সিগারেট ধরাতেই তিনি দূরে সরে বসতেন, কিন্তু এখন গন্ধটা তেমন কটু বলে মনে হলো না। সামনের আয়নাটা খুব পরিষ্কার, ট্রেনে এমনটা দেখতে পাওয়া যায় না। অপর্ণা নিজেকে দেখলেন, এখনও তার চুল পাকেনি, চোখের তলায় হালকা দাগ, অনেকটা হাঁসের পায়ের ছাপ। না, এখনও তার দ্বিতীয় চিবুক হয়নি। হেসে ফেললেন তিনি। বাঁদিকের নিচের পাটির একটা দাঁতে মাস দুয়েক আগে শিল্পকর্ম করেছেন দাঁতের ডাক্তার। এখন বোঝার উপায় নেই। আচ্ছা, সুচরিতাদের কি মাঝে মাঝে হাঁটুতে ব্যথা হয়? চুল ঠিক করলেন অপর্ণা। নিজের বাড়তে ফিরে গিয়ে মৃদু স্বরে ডাকলেন তিনি, মিস্টার সেন, উঠুন, না খেয়ে ঘুমোবেন না। আমার কাছে শেয়ার করার মতো অনেকটাই খাবার আছে।